তো জৈব যুগের এই স্লাইডটা দেখা যায় আমাদের। জি। ওকে। স্লাইডটা খুব শখ করে তৈরি করা আর কি, এই স্লাইডটা। গত বছরে এই স্লাইডের মানে গত বছর আর আমি কোনো কিছুই দেই নাই, শুধুমাত্র মেবি এই স্লাইডটাই ছিল আর কি। তো এই স্লাইডটার পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর স্লাইডটা কাস্টমাইজ করা সম্পূর্ণ যে না আমার স্লাইড এমনটা না কিন্তু, এই স্লাইডটা কিছুটা আমি অন্যের ইয়ে থেকে কপি করছি আর কিছুটা নিজের এডিশন অ্যাড করছি আর কি। তো দেখো, জৈব যৌগ সবার জন্য পেইন লাগে না? অর্গানিক কেমিস্ট্রি। ও, অর্গানিক কেমিস্ট্রি পেইন লাগে ঠিক আছে, বাট আমাদের পেইন দেয়া হয় আর কোনো কিছুই না। আচ্ছা বলো তো, অর্গানিক কেমিস্ট্রিতে কি কি আছে, বা তুমি কোন কোন জিনিসের জন্য তুমি অর্গানিক কেমিস্ট্রিতে পেইন খাও? এখানে তিনজন আছো পার্টিসিপেট, সো সবাই একটু বিক্রিয়ার নিজের জন্য অভিমত, ভাইয়া। তারপর আমি ক্লাসটা শুরু করি। যে কেন তোমার কাছে অর্গানিক কেমিস্ট্রি পেইন মনে হইতো, বা কি? বিক্রিয়ার জন্য ভাইয়া। আচ্ছা, একজনে জি, বলছে বিক্রিয়ার বিক্রিয়া জন্য, নিয়ে। আর আরেকজন? আরো দুইজন? সেম। আচ্ছা, সবারই অর্গানিক কেমিস্ট্রি পেইন মনে হইতো বিক্রিয়ার জন্য। আচ্ছা, তোমরা কি জানো বিক্রিয়া থেকে কয়টা প্রশ্ন আসে? তুমি যদি ভার্সিটি, তো অনেকগুলো ভার্সিটি পরীক্ষা দিছো না, যেমন ঢাকা ইউনিভার্সিটি বলো, তারপর জিএসটি সেকেন্ড টাইম যারা আছে তারা জিএসটি কৃষি এইগুলো অনেকগুলো দিছো না, বা ভার্সিটি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করছো না? আচ্ছা বলো তো, বিক্রিয়া থেকে আমার প্রশ্ন কয়টা আসে? এনি ওয়ান আইডিয়া? একটা অথবা দুইটা? আচ্ছা, টোটাল অর্গানিক থেকে আমি ধরে নিলাম কোনো একটা বছর পাঁচটা প্রশ্ন আসলো। পাঁচটা বেশি আসার কোনো কথাই না, তাহলে ধরে নিলাম সর্বোচ্চ পাঁচটা আসলো। তাহলে পাঁচটা থেকে তোমার দুইটা আসবে বিক্রিয়া থেকে, ধরে নিলাম মিনিমাম দুইটা দিল বিক্রিয়া থেকে, এর বেশি দিবে না। আচ্ছা, দুইটা থেকে বিক্রিয়া দিল, তাহলে তোমার হাতে অপশন আছে কত? তিনটা না? তাইলে আমাকে বুঝাও তো ভাই, এই তিনটা যদি আমি পারি, তাহলে এই দুইটার জন্য পেন নেওয়ার কোনো দরকার আছে? কারণ এডমিশনের ক্ষেত্রে আমাদের 100টা প্রশ্ন দেয়া দেয়, তাহলে এই 100-র মধ্যে 100 তো কেউ পারবে না। আমাকে এভারেজ যদি আমি 70 থেকে 80 টার্গেট করে রাখতে পারি, তাহলে যে কোনো ভার্সিটির যে কোনো একটা সিট আমাকে ক্র্যাক করা খুব ইজি। তাইলে এই যে তুমি দুইটার জন্য পেইন খাইলা, দুইটার জন্য রাত দিন তামা তামা করলা, এটার কি কোনো আদৌ কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তুমি যদি এই তিনটাকে ফোকাসে রাখতা, তাহলে কিন্তু তুমি ইজিলি খুব কম সময়ে তিনটা কভার হয়ে যেত। প্লাস তোমার এইখানে টাইম কম লাগতো, প্লাস স্মার্টলি তুমি কি করতে পারতা, বাকিগুলা তুমি সলভ করতে পারতা। সো আমরা এডমিশন টাইমে বা ইন্টারমিডিয়েট টাইমে বেশিরভাগ সময় আমরা এই মানে আনস্মার্ট লেখাপড়ার পিছনে আমরা একটু টাইম বেশি ওয়েস্ট করি আর কি। আর এইগুলো অ্যাকচুয়ালি আমাদের দোষ না, আমাদের যারা গাইডস দেয় বিভিন্ন প্ল্যাটফর্ম গুলা, এই প্ল্যাটফর্ম গুলাই আমাদের এইভাবে মেন্টাল সেট আপ দিয়ে রাখে, যে তোমাকে তারাই ইনডিরেক্টলি বলে দেয় যে অর্গানিক কেমিস্ট্রি মানে একটা পেইন, একটা প্যারা। হ্যাঁ, আমি এটা তাদের সাথে 100% এগ্রি। অর্গানিক কেমিস্ট্রি মানে প্যারা। তুমি যদি আমাকে অর্গানিক কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন এখন বা প্রশ্ন করো, তাহলে আমি কিন্তু এখন এই মুহূর্তে আনসার দিতে পারবো না যদি তুমি সেই লেভেলের প্রশ্ন করো। এবং আমি বিশ্বাস করি সেটা সবাই পারবে না, 100% কেউই আনসার দিতে পারবে না। তাইলে আমি ওই ধরনের প্রশ্নের পিছনে কেন ছুটবো? আমি ছুটবো যেগুলো আমি পারি, যেগুলো আমার আসবে, যেগুলো আমার জন্য ইফেক্টিভ, এইগুলো আমি দেখবো। তো দেখো, তোমাদের জন্যই আমি গত বছর এই স্লাইডটা তৈরি করছিলাম। যারা গত বছরের ভিডিও দেখছো, ইটস ফাইন। আর এই বছর আমি সেম লেকচারটাই দিব সেম শিটে। সো এখানে ডিফারেন্স কোনো কিছুই হবে না। তাহলে দেখি এইখানের মধ্যে একটা অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কি কি টপিকস আছে আমাদের এডমিশনে আসে। তো দেখো, ইউপেক নামকরণ। আচ্ছা, ইউপেক নামকরণ এইখানের মধ্যে কেউ আছো যে ইউপেক নামকরণ পারো না? এনিওয়ান? হোপফুলি আমি বিশ্বাস করি যে তোমরা সবাই
যে এই ইউপেক নামকরণটা পারো। কিছুটা তোমাদের ভুল ভ্রান্তি হতে পারে, এইটা সমস্যা নেই, এইটা ওভারকাম করা যাবে। বাট এইটা তোমরা ম্যাক্সিমাম পারো, এইটা তোমরা না 90 থেকে 80% পোলাপানি এই নামকরণটা পারে। তাহলে এই নামকরণে তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তুমি যদি প্রশ্ন ব্যাংক দেখো তাইলে এখান থেকে 90 থেকে 95% একটা প্রশ্ন আমাদের এই নামকরণ থেকে থাকে। তাইলে আমি যদি 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমি কিন্তু পেয়ে গেলাম কোন জায়গা থেকে থাকে। তারপরে দেখো, তোমার আসি পাই বন্ধন সিগমা বন্ধন। সেটা কিন্তু ওই আমি ইয়েতে পড়ছিলাম যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনে বলছিলাম। এইখানে আসে পাই বন্ধন সিগমা বন্ধন এবং সংকরীকরণ দিয়ে, যে এইখানে পাই বন্ধন সংখ্যা কত, সিগমা বন্ধন সংখ্যা কত, এইগুলো ফাইন্ড আউট করে একটা জৈব যৌগের মধ্যে। তাইলে এইটো আহামরি খুব কঠিন কোনো কিছুই না। তারপরে দেখো গাঠনিক সমানুতা এবং তার সাধারণ সংকেত, এইটো আহামরি কঠিন কোনো কিছুই না। তারপর সমানুতা। আচ্ছা, সমানুতার কিছু ফর্মুলা আছে, তবুও কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তো ওই ফর্মুলাগুলো মাইন্ড সেট আপের মধ্যে রাখতে পারলে কিন্তু ফর্মুলাগুলো আমাদের মানে সমানুতাও আমাদের ক্র্যাক হয়ে যায়, প্লাস সমানুর সংখ্যা নির্ণয়। তারপরে আসি এইখানের মধ্যে, এই যে বেঞ্জিনের অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক গ্রুপ। সো এই গ্রুপগুলো যদি আমরা একটু জেনে নেই তাইলেই হয়ে যায়। এখন দেখো তুমি পারবা না কোনগুলো, তুমি পারবা না কিছু নামীয় বিক্রিয়া, এইগুলা তোমার একটু পেস লাগতে পারে, তাহলে স্কিপ। আমি নামীয় বিক্রিয়া পারবো না, আমি স্কিপ। ঠিক আছে, তাহলে ওই যে বাকি যেগুলো আছে ওইগুলো আমি করি। তো আমি বললাম কি, জৈব যৌগের থেকে যদি 5টা আসে, 5টার মধ্যে তুমি 2টা পারবা না, এটা স্বাভাবিকভাবে নাও, অস্বাভাবিক কোনো কিছুই না। কারণ এইখানে তুমি যদি রাত দিন তামা তামা করে দেও তাইলেও কিন্তু এই 2টা তুমি পারবা না। তাইলে তোমার বাকি রইলো কি, আমার 3টা প্রশ্ন বাকি রইলো। ওই 3টা প্রশ্নের পিছনে আমি একটু টাইম দিব। তাহলে এই 3টা প্রশ্ন আমার সময়ও কম লাগবে, প্লাস আনসারও অ্যাকুরেট হবে। এই কথাটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? বা এইটা আমাদের মেন্টাল সেটআপের মধ্যে নিতে কি কারো কোনো সমস্যা আছে? থাকলে আমাকে বলো, যে আমার সাথে ডিসএগ্রি বা তোমাদের কোনো অপিনিয়ন থাকলেও তুমি শেয়ার করতে পারো। যেহেতু এর দা লাস্ট মোমেন্ট হইলো আমাদের সেক, দ্যাটস ওয়াই তোমরা জানো যে অর্গানিক কেমিস্ট্রি থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে এনাদার ইউনিভার্সিটি। আচ্ছা, আরেকজন আছেন, মরিয়ম মেবি। আচ্ছা মরিয়ম, তোমার কোনো সমস্যা আছে? তাহলে ফাইন। তাইলে আমি ওইগুলোর উপরেই আমরা একটু লেকচার দিব, জাস্ট ব্রিফলি লেকচার দিব, খুব বেশি সময় লাগবে না, আমাদের একটা টাইম আওয়ারেই কিন্তু হয়ে যাবে। ওকে, ফার্স্ট অফ অল আসি এলকেনের একক বন্ধন। আচ্ছা, আমরা জানি কি এলকেন কাকে বলে, যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাইলে সেটাকে বলা হয় কি এলকেন। ওকে, এখন দেখো, আচ্ছা এখন যদি আমরা দেখি, আমরা এলকেনের এইখানে যে কিছু নাম আছে না, সাধারণ যে নাম আছে না, এই নামগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। কারণ আমাদের যতগুলো নামকরণ আছে সবগুলোর বেস কিন্তু আমাদের এলকেন, এলকেনের উপর ভিত্তি করে হয়। যেমন এক কার্বনের হইলে সেটা মিথেন, দেন ইথেন, দেন প্রোপেন, দেন বিউটেন, দেন পেন্টেন। এইভাবে আমাদের প্রায় 10টার মতো নাম মুখস্থ করে নিবা। হোপফুলি আমি মনে করি যে তোমরা সবার এই নামগুলো মুখস্থ আছে। আচ্ছা, এবং এলকেনের সাধারণ সংকেত কি ভাইয়া? এলকেনের সাধারণ সংকেত হইল CnH2n+2। এইটা আমরা সবাই জানি না? সো এই যে যেগুলো মূলক আছে এইগুলোর সাধারণ সংকেত প্লাস তাদের যে নামগুলো এইগুলো একটু দেখে নিবা। আচ্ছা, এখন আসো এলকাইল মূলক। এলকাইল অ্যাকচুয়ালি কি? এলকেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও তাইলে যে জিনিসটা থাকে সেটাকেই বলা হয় আমাদের অ্যালকাইল। অ্যালকেন থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দেই বা সরিয়ে দেই তাইলে যে জিনিসটা থাকে সেটাকেই বলা হয় আমাদের অ্যালকাইল। তাইলে অ্যালকাইল হইল আমাদের, ধরো অ্যালকেনকে আমরা লিখতে পারি RH। অ্যালকেনের একটা সংকেত এইভাবে লেখা হয়, তাহলে এইখান থেকে তুমি যদি আরটাকে রাখো তাইলে সেটা হইলো অ্যালকাইল। তাহলে অ্যালকাইলের সাধারণ সংকেত কি হবে? CnH2n+1। কারণ অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2n+2। তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম হইলে যেটা হবে সেটাই হইলো আমাদের অ্যালকাইল। তাহলে এই হইলো আমাদের অ্যালকাইল।
হোপফুলি অ্যালকাইল মূলক বুঝতে পারছি। এখন দেখো, তোমাকে আমি বলছিলাম অ্যালকেনের যে নামগুলা, অ্যালকেনের নামগুলা মুখস্থ রাখো বা তুমি অ্যালকাইলের নামগুলা মুখস্থ রাখো, যে কোনো একটা রাখলেই মুখস্থ রাখলেই হবে। কিন্তু মোর ইফেক্টিভ হবে তুমি যদি অ্যালকাইলের তুমি 10টা সদস্যের নাম মুখস্থ রাখতে পারো। কি জন্য 10টা সদস্যের নাম মুখস্থ রাখতে পারলেই হয়ে যাবে? কারণ দেখো, অ্যালকাইলের এই যে এইখানে যে হাতগুলো আছে না, এই হাতগুলাতে তুমি নির্দিষ্ট মূলক যদি বসিয়ে দাও, তাইলে কিন্তু ওই মূলকের অনুসারে নাম হয়ে যাবে। যেমন মিথাইলের সাথে যদি আমি ওএইচ যুক্ত করে দিই, তাহলে এই যৌগের নাম কি হবে? কাইন্ডলি কেউ একজন রেসপন্স করো। CH3, এটা তো মিথাইল। তাহলে মিথাইলের সাথে যদি আমি ওএইচ যুক্ত করি, তাহলে এটার নাম কি হবে? অ্যালকোহল ভাইয়া। অ্যালকোহল তো হবে, বাট এই যৌগের নাম কি? মিথানল। ব্যাস, বা মিথাইল অ্যালকোহল। ওকে, তাইলে দেখো, তাইলে আমরা অ্যালকাইল মূলকের 1 থেকে 10 পর্যন্ত সদস্যের নামগুলো মুখস্থ রাখবো। একবারে মুখস্থ রাখবো, কারণ না রাখলে কিন্তু আমরা জৈব যৌগের নামকরণের যে IUPAC নামকরণ, এই নামকরণের আনসারটা করতে পারবো না। ওকে, তারপরে দেখি, এই দেখো অ্যালকিন। অ্যালকিনের ফর্মুলা কি? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকলে হবে অ্যালকিন। এবং অ্যালকিনের সাধারণ সংকেত হইল CnH2n, অ্যালকিনের সাধারণ সংকেত। আচ্ছা, এখন বলো অ্যালকিনের মধ্যে কোন ধরনের সংকরীকরণ বিদ্যমান কার্বনে? sp2। ইয়েস, sp2। ওকে, তারপরে আসি অ্যালকাইন। অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। আচ্ছা, কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। তাইলে এখন বলো যে এইটার মধ্যে কোন ধরনের সংকরীকরণ বিদ্যমান? sp। sp। ইয়েস। তাইলে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এইগুলা বুঝছি, এগুলোর নামগুলা দেখবা। এই যে বলছিলাম অ্যালকিনের লাস্টে ইন আছে, তার মানে 2 কার্বনের হইলে সেটা হলো ইথিন। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আমাকে বলো অ্যালকেনের ক্ষুদ্রতম সদস্যকে, অ্যালকেনের ক্ষুদ্রতম সদস্য। অ্যালকেনের ক্ষুদ্রতম সদস্যের নাম কি? অ্যালকেনের ক্ষুদ্রতম সদস্যের নাম কি? মিথেন। ইয়েস, CH4। আচ্ছা, তাইলে অ্যালকিনের ক্ষুদ্রতম সদস্যের নাম কি? অ্যালকিনের? 18 ভাইয়া। ইথিন। ইয়েস, CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, ইথিনের এনাদার নাম কি আমরা জানি? ইথিলিন। আর ইথাইনের এনাদার নাম হলো অ্যাসিটিলিন। ওকে, তো এখানে একটা জিনিস কটূক্তি করে লিখছিলাম, যদি তুমি এই নামকরণটা না বুঝো, পিছনে বাঁশ খাবা আর হাতে আরিকন ধরবা, কারণ নামকরণ খুবই সহজ একটা জিনিস। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এই নামকরণটা দেয়। তার মানে দেখো, সহজ একটা জিনিস খুব কম পরিশ্রমে তুমি 1 মার্ক পেয়ে গেছো। এত বড় একটা পেইনফুল একটা লেসন, এই লেসনের মধ্যে তুমি 1 মার্ক পেয়ে গেছো। তাইলে কি, নামকরণ না বুঝলে তুমি একটা বাঁশ খাইবা এবং হাতে হারিকেন ধরবা, আর কোনো কিছুই না। এখানে সবগুলা দেখো হারিকেনের ডায়াগ্রাম দিয়া বোঝানো হয়েছে কিন্তু। ওকে, ফাইন। এখন আসি আমরা কার্যকরী মূলক। তাহলে এই যে কার্যকরী মূলক আছে, এই কার্যকরী মূলকের উপর ভিত্তি করে আমাদের নামগুলো করতে হয়। লাইক দ্যাট কার্বক্সিলিক অ্যাসিড, ইম্পর্টেন্ট একটা মানে কার্যকরী মূলক। কার্যকরী মূলক কারা হয়? যে মূলক দ্বারা দেখো, জৈব যৌগের অণুতে উপস্থিত যে সকল পরমাণুতে বা মূলক সমস্ত জৈব যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে কার্যকরী মূলক বলে। মানে এই কার্যকরী মূলক দ্বারাই তুমি বুঝতে পারবা যে জিনিসটা কার সাথে বিক্রিয়া করবে, কার সাথে বিক্রিয়া করবে না, বা তার ভৌত ধর্ম কিরকম, রাসায়নিক ধর্ম কিরকম, এইরকম আর কি। একই কার্যকরী মূলকভুক্ত যৌগগুলোর ধর্ম প্রায় সেম হয়। বুঝাইতে পারলাম? ওকে, তাহলে এখানে আছে কি আমাদের
কার্বক্সিলিক অ্যাসিড লিখছি, তারপরে দেখো এখানে অ্যাসিডেমাইড, এইটা শিখবা, সায়ানাইড, কিটোন, অ্যালডিহাইড, হাইড্রক্সি বা অ্যালকোহল, তারপর এমিন, তারপর গেল কে এরাইল, আর কি নাইট্রো। এই যে এখানে কিছু দাগিয়ে দিলাম, এইগুলো আর একটু দেখবা। তার মানে কে কে? কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে হইলো আমাদের অ্যাসিডামাইড, তারপরে অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর হাইড্রোক্সি বা অ্যালকোহল, তারপর অ্যামিন, এরাইল আর নাইট্রো। আচ্ছা, এখন দেখো জৈব যৌগের নামকরণের কিছু নিয়মাবলী। হ্যাঁ, দাগানো পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, জৈব যৌগের নামকরণের কিছু নিয়মাবলী, আমাকে কি নামকরণের নিয়মাবলী তোমাদের বলে দিতে হবে? প্রথমে যে জিনিসটা করবা, একটা বৃহৎ শিকলের কার্বন শ্রেণী সদস্য বের করবা। তারপর তুমি কি করবা, যে গণনা শুরু করবা। ফার্স্টে তুমি বৃহৎ শিকলের কার্বন সদস্য বের করবা, দেন তুমি গণনা করতে হবে আর কি। সো হোপফুলি নামকরণ আমরা সবাই জানি আর কি। তারপরে নামকরণের নিয়ম টিয়ম এইগুলা একটু দেখবা। নামকরণটা ইম্পর্টেন্ট কিন্তু, এবং খুব ইজি, খুব কম সময়ে তোমরা নামকরণটা ওভারকাম করতে পারবা। এই যে প্রোপাইন যুগ প্রোপ যুগ আইন, লাইক দ্যাট, এইখানে একটা নামকরণ আছে, এটার নামকরণ যদি আমরা ট্রাই করি, একটা দেয়া আছে সিএইচ ট্রিপল বন্ড সি, CH2, CH2, CH3, আর এইখানে মোস্ট প্রবাবলি আমাদের দেওয়া আছে CH3। তাহলে এই যৌগের নামকরণ কি হবে, এটা একটু আমরা ট্রাই করি। তাহলে ফার্স্টে আমাদের বৃহৎ সদস্যের কি নির্ণয় করতে হবে, আমাদের কার্বন শিকল নির্ণয় করতে হবে। তাহলে এইখানে যে সদস্যটা দেয়া আছে সেটাই হইলো আমাদের বৃহৎ সদস্যের কার্বন শিকল। তাইলে গেল। এখন আমাদের করতে হবে কি, নাম্বারিং। এখন কোন দিক থেকে নাম্বারিং করব? ফার্স্টে দেখতে হবে কার্যকরীমূলক। তাইলে এইখানে আছে ত্রিবন্ধন, তার মানে এইটা হইলো আমাদের কার্যকরীমূলক এই যৌগের ক্ষেত্রে। আচ্ছা, কার্যকরীমূলকের সক্রিয়তা দেখলে তুমি বুঝতে পারো কোনটাকে তুমি প্রধান শিকল আর কোনটাকে তুমি গৌণ শিকল নিবা আর কি। আচ্ছা, তাহলে যেদিকে কার্যকরীমূলক আগে পাবো সেদিক থেকে আমরা নাম্বারিং করব। তাহলে এখানে কার্যকরীমূলক কোনটা, কোন দিক থেকে আগে পাচ্ছি, এই দিক থেকে যদি নাম্বারিং করি 1 2, তাইলে দেখো 1 2 3 4 5 6, তার মানে এইটা 6 কার্বনের এলকাইল মূলক, সরি এলকাইন মূলক। তার মানে লাস্টে এইখানে শেষের দিকে এইটা হবে হেক্সাইন, এতটুকু কনফার্ম। কারণ এইটা ওই যে আমাদের কি ইথাইন, তারপর ইয়ে মূলক আর কি, অ্যালকাইন মূলক। আচ্ছা, এখন দেখো আমাদের যে জিনিসটা করতে হবে, নাম্বারিং করার পর আমাদের যে শিকলগুলো আছে এই শিকলগুলা নাম্বার সহ মানে অবস্থান সহ তুমি শিকলের নামটা লিখতে হবে। তারপরে এইখানে আছে কি মিথাইল মূলক আছে 5 নং কার্বনে, তার মানে এইটাকে তুমি লিখতে পারো যে 5 মিথাইল, 5 মিথাইল হেক্সাইন 1, 5 মিথাইল হেক্সাইন 1। বা তুমি তারা যেভাবে লিখছে এইভাবে লিখতে পারো 5 মিথাইল হেক্স 1 আইন, এইভাবে লিখলেও হবে। আবার তুমি যদি লিখো 5 মিথাইল হেক্সাইন 1, এইখানে দেখো শেষের দিকে যে নাম্বারটা বা সংখ্যাটা, এই সংখ্যাটা ডিনোটেট করে আমাদের যে প্রধান কার্যকরীমূলক সেটা কত নং কার্বনের সাথে আছে, যুক্ত আছে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমি 2 নং কার্বন, এখানে তো এই যে ত্রিবন্ধনটা আমাদের 1 নং কার্বন এবং 2 নং কার্বনের মধ্যেই আছে, তাহলে আমি এখানে কি জন্য 1 লিখলাম, 2 লিখলাম না? দেখো আমাদের গণনার সময় প্রথমেই যে কার্বনে পেয়ে যাব আমরা নাম্বার হিসেবে বা সংখ্যা হিসেবে সেই কার্বনটাই কাউন্ট করব। এই ধরনের নামকরণে কি কারো কোনো সমস্যা হবে? থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা, এইখানে আমি আরেকটা নামকরণ দিই, দেখি তোমরা পারো কি না। CH3, CH, CH2, CH2, CH, CH3, C2H5। আচ্ছা, এখন এইটার কি প্রধান শিকল বের করতে পারবো?
যে মূল গাছটা কোন দিকে হবে। দেখো তোমরা যে ভুলটা করবা, তোমরা ভাবতে পারো এইটার প্রধান শিকল হয়তো বা এই কার্বনের গাছ। হোপফুলি তোমরা এটাই ভাবছো, যদি আমি ভুল না করে থাকি আর কি। ওকে, তাইলে দেখো এইটার প্রধান শিকল এই কার্বন হবে না, কারণ আমি বলছিলাম বেশি সংখ্যক কার্বন সদস্যের শিকলটা নেয়ার জন্য। এইখানে তুমি যদি শিকলটা নেও তাহলে দেখবা এইটা ওয়ান, এইটা আমাদের টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স। আচ্ছা, সিক্স। এখন যদি আমি এই জিনিসটাকে এইভাবে লিখতাম, CH3, CH, CH2, CH2, CH, CH3, এখানে কি আছে? C2H5 আছে না, এটাকে যদি আমি ভাঙি তাহলে CH2, CH3, এটা লেখা যায় না C2H5 কে। এখন যদি আমি নাম্বারিংটা করি তাহলে দেখি কি পাই। 1, 2, 3, 4, 5, 6, 7। তাইলে আমি যদি এই দিক থেকে গিয়ে এই দিকে যাই তাইলে আমি পাচ্ছি 7টা কার্বনের শিকল, আর এই দিকে গেলে আমি 6টা কার্বনের শিকল পাচ্ছি। তাইলে আমি বলছিলাম নামকরণের ক্ষেত্রে আমাদের বৃহৎ কার্বন সদস্যের শিকলটাই নিতে হবে। তাইলে আমাদের শিকলটা হবে এইটা, মানে আমাদের প্রধান যে শিকলটা হবে এইটা। এটা কি বুঝতে পারছো সবাই? তাইলে এইটার যদি আমি নামকরণ করি তাইলে কি হবে দেখি আমরা। 7 কার্বনের আছে আর সবগুলোর মধ্যে সিঙ্গেল বন্ধন আছে, তার মানে এটা অ্যালকেন। তো অ্যালকেন যদি হয় তাইলে আমরা লিখতে পারি হেক্সেন, সরি হেপটেন। 7 কার্বনের অ্যালকেন হইলে সেটাকে বলা হয় হেপটেন। এখন লিখতে হবে আমাদের কি, যে শিকলগুলো আছে, শাখাগুলো আছে, এই শাখাগুলোর কি করতে হবে আমাদের, অবস্থান সহ নাম্বারিং করতে হবে। তাইলে আমি কোন দিক থেকে নাম্বারিং করব? 1, 2, 3 উল্টা দিক থেকে করব, এইদিকে 1 এইদিকে 2, নাকি এই দিক থেকে যেটা দেয়া আছে এইটা এই দিক থেকেই করব? এই দিক থেকে কোন দিক থেকে আমি নাম্বারিং করব সেটা আমাদের ডিপেন্ড করে কোন দিক থেকে গেলে শিকল কাছাকাছি পাবো। এই দিকে গেলে তুমি শিকল পাচ্ছ 2 নং কার্বনে, আর এই দিকে গেলে শিকল পাচ্ছ তুমি 3 নং কার্বনে। তার মানে যেহেতু আমি এই দিকে গেলে শিকল পাচ্ছি 2 নং কার্বনে, তাইলে আমি নাম্বারিং করব এই দিক, মানে যেদিকে আমাদের গ্রিন কালারে দেয়া আছে এই নাম্বারিংটাই কারেকশন, মানে কারেক্ট আছে। তার মানে এটা হবে 2, তারপর 5, ডাইমিথাইল হ্যাপটেন, ডাইমিথাইল হ্যাপটেন। নামকরণটা কি বুঝতে পারছো সবাই? বাকি যে 2জন না 3জন আছো তোমরা কি বুঝতে পারছো? ওকে ফাইন, সবাই বুঝতে পারছো। তাইলে নামকরণের চ্যাপ্টার এখানে ক্লোজ। এইখানে যে নামগুলা দেওয়া আছে উদাহরণ সহ দেওয়া আছে, হোপফুলি তোমরা বুঝতে পারবা, না বুঝলে আবার বলবা। আচ্ছা, কার্যকরী মূলকের কার্বনে হাইড্রোজেন না তাহলে ওকে। তারপরে এই দেখো 3 ডিগ্রি 2 ডিগ্রি এইগুলো একটু দেখবা। কালারটা চেঞ্জ করি, একটা গুছানোই পিডিএফ আছে এটা বলা যায়। আচ্ছা, যে 1 ডিগ্রি বা প্রাইমারি, তারপর হলো 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা আইসো, তারপর 3 ডিগ্রি বা টারশারি বা নিও, এগুলোর নামকরণ দেবা। তারপর ইথারের নামকরণ। সো আর নামকরণে থাকি না আমরা, আমরা এখন একটু সমানুতাতে মুভ করি। উপরে নামকরণে কি কি পড়তে হবে বা কিভাবে নাম্বারিং করতে হবে একটা প্রাইমারি আইডিয়া দিছি। সো হোপফুলি তোমরা এই আইডিয়াটা ফলো করলে তোমরা এটা ওভারকাম করতে পারবে আর কি। আচ্ছা, সমানুতা। তো সমানুতা আমরা জানি যে অনেক ধরনের সমানুতা আছে, যেমন নর্মালি আমরা 5 ধরনের সমানুতার কথা জানি। তো এইখানে দেখি আমরা ফার্স্ট অফ অল অবস্থান সমানুতা কি বলছে, যদি আণবিক সংকেত, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত, যেখানে কার্যকরী মূলকের অবস্থানের তারতম্য রয়েছে, তাহলে অবস্থান সমানুতা হয় ওই যে কার্যকরী মূলকের যে তারতম্যটা, অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে যে সমানুতা পরিলক্ষিত হয় তাকেই বলা হয় অবস্থান সমানুতা। অর্থাৎ সমানুতা জিনিসটা কি? সমানুতা জিনিসটা হইল গিয়ে আমাদের যে তাদের আণবিক সংকেত সেম থাকবে বাট গাঠনিক সংকেত ভিন্নতা হবে।
তো এইটাকে অ্যাকচুয়ালি সমানুতা বলে আর কি। তাহলে আমাদের ইম্পর্টেন্ট সমানুতা হইলো অবস্থান সমানুতা, টোটোমারিজম, দেন হইলো আলোক সমানুতা, এটাও আমরা পড়বো, আর মেটামারিজম। তাহলে অবস্থান সমানুতা এখানে গেল, যে এই যে অবস্থান সমানুতা আছে। দেন হইলো আমাদের টোটোমারিজম। তো টোটোমারিজম সাধারণত কিটোন এটি প্রদর্শন করে। যদি কোনো জায়গায় কিটোন মূলক থাকে তাইলে ধরে নিবা তাদের সমানতার ক্ষেত্রে টোটোমারিজম প্রদর্শিত হয়। এজন্যই টোটোমারিজমকে এনাদার একটা নাম বলা হয়, সেটা হলো কিটোইনল সমানুতা। আর একমাত্র স্বতঃস্ফূর্ত বা গতিশীল সমানুতাটাই হলো আমাদের টোটোমারিজম। তারপরে আসি মেটামারিজম। এই ধর টোটোমারিজম সমানুতায় কি হয়, দেখো টোটোমারিজম সমানুতায় কিটো থেকে ইনল হয় আর কি, অর্থাৎ ওই যে অ্যালকোহল তৈরি হয়। এর জন্য এটাকে বলা হয় কিটো ইনল সমানুতা। এখন আসি মেটামারিজম। তো মেটামারিজম জিনিসটা হইলো ওয়ান কাইন্ডস অফ আমাদের কি ওই অবস্থান সমানুতার মতোই। মেটামারিজম ওয়ান কাইন্ডস অফ আমাদের অবস্থান সমানুতার মতোই। দেখো কার্যকরী মূলকের উভয় পাশে সি কার্বন সংখ্যার তারতম্যের কারণে যে ওই একই কথা কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের হার। এখন মেটামারিজম কারা কারা দেয় দেখো, সাধারণত ইথারে দেয়, দেন কিটনে দেয়, 2 ডিগ্রি অ্যালকোহলে দেয়, 2 ডিগ্রি অ্যামিনে মেটামারিজম ধর্ম প্রদর্শন করে। তারপরে আসো ত্রিমাত্রিক সমানুতা। ত্রিমাত্রিক সমানুতার মধ্যে আছে, স্টেরিও সমানুতার মধ্যে আছে জ্যামিতিক সমানুতা বা সিস্টান্স সমানুতা। তো সিস্টান্স সমানুতার কন্ডিশন কি, এইখানে কিছু কন্ডিশন লেখা আছে। দেখো কি বলছে, এ বি সি ইজ ইকুয়াল যদি সি বি এ হয় এবং এ ইজ নট ইজ ইকুয়াল কি বি, অর্থাৎ এ আর বি। আচ্ছা, সিস্টান্স সমানুতায় একই কথায় মানে একই লাইনে বুঝিয়ে দিই। সাপোজ ধরো এ বি সি ডি। আচ্ছা, এখন দেখো বাড়ি মৌল বা একই মৌলক যদি একই পাশে থাকে তাইলে সেটা হবে সিস, আর বিপরীত পাশে থাকলে যদি কোনাকুনি থাকে কর্নারে থাকে একই জাতীয় মৌলক, যেমন ধরো মিথেন মিথেন আছে, তাহলে সেটা হবে ট্রান্স। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, তারপর দ্বিবন্ধনযুক্ত কার্বনের মধ্যে 2 হাত বিদ্যমান, আর দ্বিবন্ধনযুক্ত কার্বনের ডান কার্বনের 2 হাত ভিন্ন। এখানে সবগুলাই তোমাদের মতো গুছানো শর্ট গুলাই মানে শর্ট নোট করে দেয়া আছে, কোনো সমস্যা নাই, উপরে তোমরা বুঝতে পারবো। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে, যেমন এইটাই কি করে আমাদের তোমার ওই স্টিরিও সমানুতা বা সিস্টেম সমানুতা প্রদর্শন করে, এইটাও করে এইটাও করে, বাট এই দুইটা কি জন্য করে না সেটা ওই উপরের যে কাহিনীগুলো দেওয়া আছে এই কাহিনীগুলো পড়লেই তোমরা হোপফুলি বুঝতে পারবে আর কি। তারপরে দেখি সিস্টেন্স, এই দেখো একই রকম পরমাণু, যে জিনিসটা বলছিলাম একই রকম পরমাণু বা মূলকগুলো যদি একই পাশে থাকে তাইলে সেটা সিস, এবং বিপরীত পাশে থাকলে সেটা হইলো ট্রান্স। এই যে এক্সাম্পল দেওয়া আছে, সিস বিউট টু ইন আর ট্রান্স বিউট টু ইন। তারপরে এই দেখো সিস বিউট টু ইন ডায়োইক অ্যাসিড, এটার আরেকটা নাম হইলো মেলিক অ্যাসিড। তোমাকে প্রশ্নে সিস বিউট টু ইন ডায়োইক অ্যাসিড না বলে বলতে পারে মেলিক অ্যাসিডের সংকেত লিখো কিংবা ফিউমারিক অ্যাসিডের সংকেত লিখো। যদি তোমাকে সংকেত লিখার কথা বলে ফিউমারিক অ্যাসিড বা মেলিক অ্যাসিড, তাহলে তোমার কিন্তু এই গঠন ডায়াগ্রামটা আঁকবা, এই গঠন ডায়াগ্রামটা আঁকবা। আচ্ছা, দেন আসি আলোক সমানুতা। তো আলোক সমানুতার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখতে হয়, ফার্স্ট অফ অল দেখতে হয় কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বিদ্যমান কিনা। এখন কাইরাল কার্বন জিনিসটা কি, কাইরাল কার্বন জিনিসটা হইলো আমাদের যে কার্বনের আমরা হাত জানি কয়টা, 4টা। 4টা হাতে যদি আমাদের 4টা ভিন্ন ধরনের মূলক থাকে, লাইক দ্যাট এ বি সি ডি, অর্থাৎ এ ইজ নট ইকুয়াল বি ইজ নট ইকুয়াল সি ইজ নট ইকুয়াল ডি, তাইলে কোনো একটা কার্বন পরমাণুর সাথে যদি 4 হাতে 4টা ভিন্ন ধরনের মূলক থাকে তখন সেই কার্বনটাকেই বলা হয় কাইরাল কার্বন। এবং আলোক সমানুতা প্রদর্শনের জন্য কাইরাল কার্বন থাকাটা মাস্ট মাস্ট মাস্ট। ওকে, এখন দেখি আমরা ওই যে আলোক সক্রিয়তা আর কি। আলোক সমানুতা অ্যাকচুয়ালি কি করে দেখো, ডিলেকট্রিক অ্যাসিড এবং অ্যালল্যাকটিক অ্যাসিড আমরা নাম শুনছি। ডিলেকট্রিক অ্যাসিড মানে হলো ডান দিকে আর কি ঘুরায়, সেটা কত ডিগ্রি কোণে ঘুরায়, 2.24 ডিগ্রি কোণে ঘুরায় আবর্তন কোণে। তো আর অ্যালল্যাকটিক অ্যাসিড হইল -2.24
4 ডিগ্রি কোণে ঘোরায়। ডিল্যাকটিক অ্যাসিড আমাদের পাওয়া যায় মাংসপেশিতে এবং অ্যালল্যাকটিক পাওয়া যায় আমাদের কোথায়? টক দইয়ে। তারপরে ডান গুণ এই যেন এইগুলা দেখে নিবা। আচ্ছা, এখন দেখো রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ হইল কি? দুইটা এনানসিওমারের মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। অর্থাৎ রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে আমাদের আবর্তন কোণ হয় 0, ঠিক আছে। আর এনানসিওমারের আবর্তন কোণ সমান কিন্তু চিহ্ন বিপরীত। যেমন ডিল্যাকটিক অ্যাসিড এবং অ্যালল্যাকটিক অ্যাসিড পরস্পর এনানসিওমার। এখন যদি তুমি তাদেরকে কম্বাইন করে যে মিশ্রণটা পাওয়া যাবে সেটাকেই বলা হয় কি? আমাদের রেসিমিক মিশ্রণ, কারণ তার আবর্তন কোণ বা ঘূর্ণন কোণ হইল 0। আচ্ছা, তারপরে দেখি মেসোযৌগ। মেসোযৌগ অ্যাকচুয়ালি কি? কাইরাল কার্বন আছে কোনো একটা যৌগে, কিন্তু তবুও সে আলোক সমানুতা প্রদর্শন করে না। এই ধরনের যৌগকেই বলা হয় আমাদের কি? মেসোযৌগ। তার একটা উদাহরণ টার্টারিক অ্যাসিড হইতে পারে, মেসো টার্টারিক অ্যাসিড। তার কারণ হইল এই অংশের দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ একটা আরেকটার উপর ওভারল্যাপিং করে ফেলতে পারে। দ্যাটস ওয়াই, এজন্যই মেসো যৌগগুলা কি করে না, যে আমাদের আলোক সমানুতা প্রদর্শন করে না। আচ্ছা, এক অংশ আরেক অংশের আবর্তনের কোণের মাত্রাকে প্রশমিত করে, তাই কাইরাল কার্বন থাকা সত্ত্বেও মেসো যৌগ আলোক নিষ্ক্রিয়। তারপরে আসি ডায়াস্টেরিওমা। একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট একই আণবিক সংকেত যুক্ত কোনো জৈব যৌগের ভিন্ন ভিন্ন কনফিগারেশনে দুটি আলোক সমাণু যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয়, অর্থাৎ একটা আরেকটার সাথে যদি দর্পণ প্রতিবিম্ব না হয়, তখন সেটাকে বলা হয় কি? ডায়াস্টেরিওমার। তারপরে এইখানে দেখো কিছু সমানুতার যে সংখ্যা ফাইন্ড আউট করার কথা বলা হয়েছে, এগুলা দেখতে পারো। বাট সব ম্যাথের ক্ষেত্রে বা সব ক্ষেত্রে খাটবে না আর কি, কিন্তু তুমি ওভারকাম করতে পারো এমন জিনিসপত্র এইখানে দেয়া আছে আর কি। কার্বনিল যৌগ মানেই হইল অ্যালডিহাইড বা কিটোন, কার্বনিল যৌগ। তারপরে বেনজিন। তাহলে বেনজিনের যে দ্বিপ্রতিসম কয়টা সমানুতা আছে, তারপরে এইগুলো আছে একটু দেখবা, বেনজিনটা ইম্পর্টেন্ট। এরপরে এখানে উদাহরণ সহই দেয়া আছে, সবগুলার ব্যাখ্যা দেয়া আছে আর কি, দেখতে পারো তোমরা। তাহলে সমানুতাতে আর কোনো কিছু না বলি। তারপরে আসি বিষম বিভাজন। বিষম বিভাজন হইলে তোমার প্লাস মাইনাসের সৃষ্টি হবে। আচ্ছা, এখন দেখো বিষম বিভাজনের ফলে সৃষ্ট কার্বোক্যাটায়ন এবং কার্বো এনায়ন, অর্থাৎ বিষম বিভাজন হইলে যেহেতু প্লাস মাইনাসের সৃষ্টি হবে, এজন্যই প্লাস যেটা সেটাকে বলা হয় কার্বোক্যাটায়ন এবং মাইনাস যেটা সেটাকে বলা হয় কার্বো এনায়ন। এখন দেখো কার্বোক্যাটায়ন এবং কার্বো এনায়নের স্থায়িত্বের কম ইম্পর্টেন্ট। চার্জ যত কম স্থায়িত্ব তত বেশি। কি জন্য হয় এখানে লেখা আছে, এখন পারলে তুমি স্থায়িত্বটা শিখে ফেলবা মুখস্থ, আর থিওরি ব্যাখ্যা চাইলে এখানে উপরে লেখা আছে আর কি। তারপর কার্বন আয়নের স্থায়িত্বের কম ইম্পর্টেন্ট। কেন হয় এটার ব্যাখ্যা লেখা আছে সবকিছু। উডসফিটিক বিক্রিয়া, কিছু নামীয় বিক্রিয়া আছে, এইগুলা দেবা। উডসফিটিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু শুষ্ক ইথার থাকা লাগে। তারপরে আসি অর্থপ্যারা নির্দেশক। এই যে কোনগুলা অর্থপ্যারা নির্দেশক, এইগুলা হয় বেনজিনের এক্সপেক্টে অর্থপ্যারা নির্দেশক। তারপরে মেটা নির্দেশক। তারপরে কিছু বিক্রিয়া আমি অ্যাড করছি, যে বিক্রিয়াগুলো আসে আর কি, যেমন লুকাস বিকারক, টোলেন বিকারক, গ্রিডনাট বিকারক। আর জয়েন হওয়া লাগবে না আর কি, টাইম শেষ হইলে শেষ, আমাদের ইয়েও শেষ। কেনিজারও বিকারক দেখবা, আর হফম্যান ক্ষুদ্রাংশ দেখবা।